বন্ধু, তুই এতটা স্বার্থপর, তুই আমার সাথে এমন করতে পারলি? আমাকে ক্ষমা করে দিস বন্ধু তুই। আমি এটা শুধু আমার পরিবারের জন্য করেছি। যেখানে মানুষ মানুষের ক্ষতি করে, আমি তো সামান্য একটি পাখি। আমিও তো আমার ভালোটাই চেয়েছি বন্ধু। ওহ, মহারাজ, কোথায় আপনি? আপনার যে আমার খুব দরকার এখন, মহারাজ। রানীমা, জোরে জোরে নিঃশ্বাস নিন রানীমা। ভগবানের উপর বিশ্বাস রাখুন। আপনার মতো ভালো মনের মানুষের কোনো ক্ষতি হবে না রানীমা। আমি আর পাচ্ছি না ছায়া। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আহ, আহ। রানীমা, আপনার ছেলে সন্তান হয়েছে। এই দেখো রানীমা, মুখখানা কত সুন্দর, একদম মহারাজের মতো। জানিস পুত্র, তোমার পিতা এখানে নেই, কিন্তু উনি তোমাকে পেয়ে অনেক খুশি হতেন। কি ভাবছিস তোমার পিতা কোথায়? তোমার পিতা হলেন মস্ত বড় রাজা। ওনার তো অনেক ক্ষমতা, মানুষের সাহায্য করে উনি। অনেক বড় মনের মানুষ, তাই যুদ্ধ করতে গেছে। তাড়াতাড়ি ফিরে আসবে আর আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। উনি কি আসবেন আমাদের নিতে? রানীমা, ও রানীমা। কে? আ? ও, ছায়া। আমি রানীমা। রানীমা, আপনি রাজমহলে ফিরে যান। আপনাকে এখানে বড্ড বেমানান লাগছে এই ভাঙ্গাচোরা বাড়িতে। না না, বোন ছায়া, আমাকে তুমি সেই রাজমহলে ফিরে যেতে বলো না যেখানে আমার সম্মানহানি হয়েছে। সেখানে আমি ততক্ষণ ফিরে যাব না যখন আমার সম্মান ফিরিয়ে দিবে। আমি জানি মহারাজ ফিরলে অবশ্যই উনি আসবেন এখানে আমাকে নিতে, ওনার সন্তানের জন্য। তুমি আমাকে তোমার এই বাড়িতে কয়েকদিন রাখবে মহারাজ আসা পর্যন্ত। বোন ছায়া, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি অন্য কোথাও চলে যাব বোন, তবু আমি ওই রাজমহলে ফিরে যাব না। না না রানীমা, আমার তো সৌভাগ্য আপনি আর আপনার সন্তান যে কিনা এই ভাঙ্গা কুটিরে থাকবেন। আমার তো অনেক ভালো লাগছে রানীমা, কিন্তু এই ভাঙ্গাচোরা বাড়িতে। বোন, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুই এভাবে বলিস না। আমার তবুও এই বাড়িতে শান্তি আছে, কিন্তু ওই রাজমহলে কোনো শান্তি নেই। ওলে বাবালে বাবালে, কাঁদে না, আমার সোনার খিদে পেয়েছে। এই দেখো, আমাদের বাবু সোনা উঠে গেছে। রানীমা, আমি দুধ নিয়ে আসি, আপনি ততক্ষণে আমাদের ছোট্ট রাজকুমারকে সামলান। এদিকে রাজা বিক্রম সিংহ রাজমহলে ফিরে এসে রানী পঞ্চমীকে না দেখে দাসদাসীদের জিজ্ঞাসা করে, বলো, তোমরা সবাই কেন চুপ করে আছো? রানী পঞ্চমী কোথায়? উত্তর দাও। উনি তো গর্ভবতী ছিলেন, আর আমার সন্তান কোথায়? বলো, চুপ করে থেকো না। কিন্তু সমস্ত দাসদাসী যেন ভয়ে চুপ করে আছে, কারো মুখ থেকে কোনো কথাই বের হয় না। তখনই আদিত্য নারায়ণ সেখানে চলে আসে। ভাটা, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। আপনি এত উঠোলা হয় না। যাও, তোমরা আগে মহারাজের জন্য জলপানের আয়োজন করো। না, আমার প্রশ্নের উত্তর আগে দাও। কোথায় রানী পঞ্চমী, আর কোথায় বা আমার সন্তান? কি হয়েছে এই রাজমহলে? আমি শুধু কয়দিনের জন্য বাইরে গেছি, কি এমন ঘটনা ঘটেছিল? আসলে ভাটা, আপনাকে বলার ভাষা আমার নেই, কিন্তু সত্যিটা আমাকে বলতেই হবে। আপনি যেদিন যুদ্ধক্ষেত্রে যান, আমার মাতার সমান বৌদি আমাকে এই রাজপ্রাসাদ থেকে অকারণে তাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন ভাটা, আমি চলেও গেছিলাম,
কিন্তু আমার গোপন সূত্রে জানতে পারলাম বৌদির গর্ভে যে সন্তান ছিল তার পিতা আপনি ছিলেন না, অন্য কেউ। খামোশ আদিত্য নারায়ণ, তোমার ভাষায় লাগাম লাগাও। একজন মন্ত্রীর মুখে এইসব ভাষার মানানসই না। আর আমি রানী পঞ্চমীকে বিশ্বাস করি, উনি কখনোই এসব কিছুই করেননি। আমি জানতাম ভাটা আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, তাই আমি প্রমাণ নিয়ে এসেছি। এই যে আসুন এখানে। উনি কে আদিত্য নারায়ণ? উনি হলেন রানীমার রসিক, যার সন্তান রানীমার গর্ভে আছে। আমি নিজ হাতেই ওনাকে বন্দি করেছি। সব সত্যি বলবেন মহারাজকে। হ্যাঁ মহারাজ, উনি ঠিকই বলছেন। আমি পঞ্চমীকে ভালোবাসি। আমি পঞ্চমীকে অনেক দিন থেকেই ভালোবাসি, আর পঞ্চমীর গর্ভে আমার এই সন্তান। ভাটা, আপনি ঠিক আছেন তো? একদম, আমি ঠিক আছি। আপনি এখন আসতে পারেন। আমার যা শোনার ছিল শুনে নিয়েছিলাম। যে মহারাজ রানী পঞ্চমীকে অনেক প্রেম করতেন, সে রানীর এইসব নোংরা ব্যবহার তাকে তার বিশ্বাস প্রেম সব শেষ করে দেয়। রানী পঞ্চমী, এটা কেন করলে? আমার বিশ্বাসকে এভাবে ভাঙলে? আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো, কিন্তু কখনো তোমার মতো চরিত্রহীন নারীর আমি মুখ দর্শন করব না। এটা বিক্রম সিংহ রাজার প্রতিজ্ঞা। মহারাজ, কোথায় আপনি? এতক্ষণে আপনি সবেই জানতে পেরেছেন আমি কেন রাজমহল থেকে চলে এসেছি, আর আপনি কখনো সেগুলি বিশ্বাস করেন না। আর আপনি নিশ্চয় এখন আমার খোঁজে ছায়ার কুটিরে চলে আসবেন। তোমার সন্তান আমি সেই অপেক্ষায় আছি। আর একটু ধৈর্য ধরো পুত্র, তোমার রাজমহলে স্বাগতম অনেক বড় করে আয়োজন করবে তোমার পিতা রাজা বিক্রম সিংহ। কি হবে এই সম্পর্কে? যেখানে মহারাজ প্রতিজ্ঞা করেছেন রানী পঞ্চমীর মুখ দর্শন করবে না, আর এদিকে রানী পঞ্চমী এক রাজ আশা নিয়ে বসে আছে মহারাজের অপেক্ষায়। দেখতে দেখতে 5 মাস কেটে যায়, মহারাজ আসার কোনো নামগন্ধই নেই। রানীমা, আমি ভাবতে পারছি না মহারাজ কেন আপনাকে আর আপনার সন্তানকে এখনো নিতে আসলো না। কিন্তু আমি সব জানি বোন ছায়া, মহারাজ কেন আসলো না। কারণ মহারাজ আদিত্য নারায়ণের সমস্ত কথা বিশ্বাস করে নিয়েছেন। ছায়া বোন, ধরেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কিন্তু এখন যে আমাকে যেতে হবে, আমি এখানে থেকে মহারাজের এত কাছ থেকে দেখতে পারবো না, তাই চলে যাব অন্য কোথাও, অনেক দূরে। রানীমা, আপনি আমাকে বোন বলেন, আর আমি বোন হয়ে আরেক বোনকে এভাবে ছেড়ে দিতে পারি না। না রানীমা, আমিও আপনাদের সাথে যাব। এই সুযোগটা শুধু দিন রানীমা আমাকে, আমি আপনার পায়ে ধরি। না না বোন, এভাবে বলিস না। যখন আমার কেউ ছিল না, তুই তো আমাকে বাঁচিয়েছিস, আমার এত উপকার করলি, আর তুই আমার পায়ে ধরছিস না। চল অন্য কোথাও চলে যাই। রানীমা নিজের সন্তানকে নিয়ে দাসী ছায়ার সাথে অনেক দূরে চলে যায়। মহারাজ রানী পঞ্চমীর বিশ্বাসঘাতকতা তাকে শেষ করে দেয়। সে ভেঙে পড়ে, তাই সিংহাসনের সমস্ত দায়িত্ব আর তার ভ্রাতা আদিত্য নারায়ণের ওপর চাপিয়ে দিয়ে তিনি তীর্থে যায়। রাজমহলের এখন সমস্ত দায়িত্বভার আদিত্য নারায়ণের ওপর। শোন বন্ধু, তোর আর আমার মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমরা একে অপরের জন্য জীবন দিতে পারি। আমাদের বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর কোনো সম্পর্কই বা কোনো শক্তি ভাঙতে পারবে না। বন্ধু, তুই একদম ঠিক
বলেছিস। আমি তোর জন্য জীবন দিতে পারি। তোমাকে রক্ষা করার জন্য আমি সব কিছুই করব। এটা আমি তোমার সাথে প্রতিজ্ঞা করলাম। আচ্ছা, চল তাহলে এখন বাড়ি ফিরে যাই। অনেক খিদে পেয়েছে বন্ধু। আমারও খিদে পেয়েছে বন্ধু, আমারও অনেক খিদে পেয়েছে। বোন, তুমি চলে এসেছো? বোন, ভোলা এখনো বাড়ি ফিরেনি। ছেলেটা বড়ই চঞ্চল, একদম তার পিতার মতো হয়েছে। তখনই ভোলা ও তার বন্ধু মাহি সেখানে চলে আসে এবং তার মায়ের কথা শুনে অনেক রেগে যায় সে। আমি কার মতো হয়েছি মা? তুমি কার মতো বলতে চাইলে বলো। ও ভোলা আর মাহি চলে এসেছিস, যা হাত পা ধুয়ে নে, ভাত খাবি। কিন্তু মাসি, মা বারবার একই কথা কেন বলে? আমি কারো মতো না, আমি নিজের মতো। হতে পারে তিনি রাজা, কিন্তু আমি তাকে কখনো সম্মান করি না। আমার কাছে উনি একজন অপরাধী, উনি একজন কাপুরুষ। আমি ওনাকে ঘৃণা করি। ভোলা, এক চর মারবো। উনি তোমার পিতা, ওনাকে সম্মান করতে পারবি না ঠিক আছে, কিন্তু অসম্মানও করিস না। আমি তোকে এসব শিক্ষা কখনোই দেইনি। মা, তুমি সেই মানুষটার জন্য আমাকে বকছো? আমি তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি। থাকবো না এই বাড়িতে, চলে যাব। ভোলা তার মায়ের উপর রাগ করে আবারও চলে যায়। মিত্র, মিত্র যাস না, শোন মিত্র, মিত্র যাস না, মিত্র যাস না। কিন্তু ভোলা কারো কথাই শুনলো না। সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তার মা ও মাসি দুজনেই কান্না করে ভোলার এই ব্যবহার দেখে। মিত্র অনেক রেগে আছে, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, তাহলে মিত্রের মন ভালো হয়ে যাবে। যাই দেখি কোথাও খুঁজে পাই কিনা। মাহি তার মিত্রের খাবারের ব্যবস্থার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। তখনই তিনি নজর পড়ে জঙ্গলে থাকা এক কুটিরের উপর। পেয়ে গেছি, এই কুটির থেকে ভালো ভালো সুগন্ধি খাবার বের হচ্ছে। যাই ভিতরে গিয়ে দেখি, অবশ্যই এখানে খাবার আছে। সেই খাবার দেখতে পেয়ে চুরি করতে যাবে অমনি মহারাজ দেখে ফেলে। দাঁড়াও, তুমি সামান্য একজন পাখি হয়ে আমার খাবার চুরি করছো? আমি চোর আর বিশ্বাসঘাতকতার কখনো মাপ করি না। তোমার মৃত্যু আজ আমার হাতেই অনিবার্য। মহারাজ যখন মাহিকে মরার ভয় দেখায়, মাহি তখন খাবারটি ফেলে দিয়ে ভয়ে চিৎকার করে। মিত্র, মিত্র আমাকে বাঁচাও। ভোলা মাহির চিৎকারে দৌড়ে যায় সেখানে। আমি চলে এসেছি মিত্র, তোমার কোনো ক্ষতি হতে আমি দিব না। তুমি কোনো চিন্তা করো না। মিত্র, তুমি চলে এসেছো? আমি তো ভয় পেয়ে গেছি। তুমি বালক, তুমি তোমার মিত্রের জন্য ছুটে এসেছো? তুমি কি জানো তোমার মিত্র কি করেছে? তোমার মিত্র চুরি করার সময় ধরা পড়েছে। আমি ওকে আমার নিজ হাতে ধরেছি, তাই আমি শাস্তি নিজ হাতেই দিব। থামুন, আমি আমার মিত্রকে বিশ্বাস করি, ও কখনো চুরি করতে পারে না। কোথাও আপনার ভুল হচ্ছে। আমি ঠিক বলছি না ভুল বলছি, তুমি তোমার মিত্রকে জিজ্ঞাসা করে নাও, তাহলেই সত্যটা তুমি নিজেই জানতে পারবে। মিত্র, তুমি আমাকে সত্যি বলো, এখানে কি হয়েছে? আসলে মিত্র, আমি তোমার জন্য খাবার চুরি করেছিলাম। তোমার মনটা তো খুব খারাপ। আমি ভাবছিলাম ভালো ভালো খাবার পেলে তোমার মন ভালো হয়ে যাবে, তাই এখানে এসে দেখি অনেক ভালো ভালো খাবার, তাই আমি চুরি করতে গিয়েছিলাম। মিত্র, তুমি তো জানো আমি মিথ্যাবাদী আর বিশ্বাসঘাতক ঘৃণা করি, তবুও তুমি ভাবলে কি করে আমার মন কয়টা খাবার পেলেই ভালো হয়ে যাবে? ক্ষমা করে দাও মিত্র, এরকম ভুল আর কখনো করব না।
ক্ষমা করবেন আমার মিত্রকে। আমার মিত্রর হয়ে আমি আপনার কাছে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আসলে আমার মিত্র আবেগের বশে এসব করেছে, ওর মিত্রকে খুশি করার জন্য। আমি তোমার সাহস ও বীরত্ব দেখে খুশি হলাম। তোমার মধ্যে কোনো রাজার রক্ত বইছে, তোমার মিত্রের ভুল মাফ করে দিলাম আমি। না, আমার শরীরে কোনো রাজার রক্ত বইছে না, আমি একজন সামান্য যুবক। চলো মিত্র এখান থেকে। নিজের সন্তানকে কাছ থেকে দেখেও চিনতে পারল না মহারাজ বিক্রম সিংহ। ভোলা তার পিতাকে ঘেন্না করে, সেও তার পরিচয় নিজেই গড়ে তুলতে চায়। কি হবে? তার পিতা কি জানতে পারবে তার ভ্রাতা আদিত্য নারায়ণের সমস্ত কূটনীতির চাল? ভোলা তার পিতাকে কি পিতার পরিচয় দেবে? জানতে হলে আমাদের এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।